নমস্কার। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কি করে একটা সাধারণ ব্যবসায়ী কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় পুরো ভারতবর্ষকে নিজেদের শাসনের আওতায় নিয়ে এলো? আর সেই শাসনের বিরুদ্ধে প্রতিরোধের আগুনটাই বা ঠিক কিভাবে জ্বলে উঠল? চলুন আজকে এই দারুণ ইন্টারেস্টিং গল্পটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু সবকিছুর মূলে, তাই না? ভাবুন তো একবার, কয়েকজন ব্যবসায়ী মিলে একটা গোটা উপমহাদেশ জয় করে ফেলল। এটা কি শুধুই ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল খুব ঠান্ডা মাথার পরিকল্পনা আর কিছু মারাত্মক কৌশল? এই পুরো আলোচনায় আমরা কিন্তু সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আর সবকিছুর শুরুটা হয়েছিল কিন্তু এই বাংলা থেকেই। পলাশির যুদ্ধ আর তারপর বক্সারের যুদ্ধ, এই দুটো বড় জয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্যটাই একদম ঘুরিয়ে দেয়। মানে এখান থেকেই ওরা শুধু ব্যবসায়ী থেকে শাসক হওয়ার পথে প্রথম পা রাখে। আর তারপর ধীরে ধীরে ওদের ক্ষমতা একটা ছোট্ট এলাকা থেকে সারা ভারতে ছড়িয়ে পড়তে শুরু করে। চলুন এবার সেই স্থপতিদের দিকে তাকানো যাক, মানে যারা এই সাম্রাজ্যের নকশাটা তৈরি করেছিল আর তাদের সেই সব মারাত্মক কৌশলগুলোর দিকে। কারণ এই সাম্রাজ্যের বিস্তার কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এটা ছিল খুব সুচিন্তিত কিছু নীতির ফল। আর এই নীতির অন্যতম প্রধান একজন রূপকার ছিলেন লর্ড ওয়েলেসলি। উনি ছিলেন একজন ঘোর সাম্রাজ্যবাদী। ওনার একটাই লক্ষ্য ছিল, যে করে হোক ভারতে ব্রিটিশ প্রভাবকে একেবারে চূড়ায় নিয়ে যেতে হবে। ওয়েলেসলির সবচেয়ে বড় অস্ত্র ছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি। এর মাধ্যমে ব্রিটিশরা কিন্তু কোনো রকম যুদ্ধ না করেই ভারতীয় রাজ্যগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনত। ব্যাপারটা ভাবুন একবার, রাজাদের বলা হতো, তোমাদের আর নিজেদের সৈন্য রাখার দরকার নেই, আমরা তোমাদের রক্ষা করব। বিনিময়ে ব্রিটিশদেরই টাকা দিতে হতো। আর এই ফাঁদে প্রথম পা দিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। এটা কিন্তু WBCS 2012 সালের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এরপর আসা যাক লর্ড ডালহৌসির কথায়। 1857 সালের মহাবিদ্রোহের ঠিক আগে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের শেষ এবং সবচেয়ে আগ্রাসী পর্যায়টা কিন্তু এনার হাত ধরেই এসেছিল। এই নীতিটা ছিল আরও সাংঘাতিক। দেখুন, ভারতীয়দের কাছে দত্তকপুত্র নেওয়াটা ছিল একটা খুব পুরনো প্রথা। ডালহৌসি এসে সেই প্রথাটাকেই অস্বীকার করে বসলেন। এর ফলে কি হলো? বহু ভারতীয় রাজা মহারাজা তাদের রাজ্য হারালেন। এটা ছিল সরাসরি ভারতীয়দের সংস্কৃতি আর ঐতিহ্যের উপর একটা বিরাট বড় আঘাত। সাতারা থেকে শুরু করে নাগপুর পর্যন্ত দেখুন, একের পর এক রাজ্য এই নীতির শিকার হয়েছিল। ঝাঁসির মতো বিখ্যাত রাজ্যের পতনও কিন্তু এই নীতির কারণেই ঘটে। আর হ্যাঁ, পরীক্ষার জন্য এই তালিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে। সাম্রাজ্য তো বাড়ছে, কিন্তু সেটা চালানোর জন্য একটা শক্ত প্রশাসনিক কাঠামোও তো দরকার, তাই না? আর সেই কাজটাই করেছিলেন লর্ড কর্নওয়ালিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS তৈরি করে। WBCS 2011 আর 2016-এর প্রশ্নপত্র দেখলেই বোঝা যায় এই টপিকটা কতটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার রাজনৈতিক দিকটা থেকে একটু সরে এসে দেখা যাক ব্রিটিশ শাসন ভারতের সমাজ আর অর্থনীতিতে ঠিক কী ধরনের গভীর পরিবর্তন এনেছিল। ব্রিটিশরা সবসময় বলতো তারা নাকি ভারতকে আধুনিক বানাতে এসেছে, কিন্তু বাস্তবে কি হচ্ছিল? একদিকে তারা আইনের শাসনের কথা বলতো, আর অন্যদিকে ভারতের সমস্ত সম্পদ নিজেদের দেশে পাচার করে দিচ্ছিল, যেটাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ। ভারতের শিল্প ধ্বংস হয়ে গেল, আর কৃষকরা দিন দিন আরও গরিব হতে থাকল। মানে বলা যেতে পারে এটা ছিল এক নির্মম বাস্তবতা। হ্যাঁ, এটা ঠিক যে ব্রিটিশরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কারও এনেছিল, যেমন সতীদাহ প্রথার অবসান বা বিধবা বিবাহ আইন চালু করা। আবার রেলপথের মতো আধুনিক প্রযুক্তির সূচনাও তাদের হাত ধরেই হয়। কিন্তু এই পরিবর্তনগুলোর একটা অন্য দিকও ছিল। এগুলো একদিকে যেমন আধুনিকতার প্রতীক ছিল, তেমনি ভারতে ব্রিটিশ নিয়ন্ত্রণকে আরও মজবুত করার একটা হাতিয়ারও ছিল। স্লাইডে যে সালগুলো দেখছেন, সেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব জরুরি। অনেকেই ভাবেন যে 1857 সালের বিদ্রোহটা বোধহয় হঠাৎ করেই শুরু হয়েছিল, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। আসলে এটা ছিল প্রায় 100 বছর ধরে চলা ছোট বড় কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কিছু বিদ্রোহের চূড়ান্ত পরিণতি। চলুন সেই প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গগুলো একবার দেখে নেওয়া যাক। ফরাজি আন্দোলন হোক বা সাঁওতাল বিদ্রোহ, ভারতের কোনায় কোনায় কিন্তু প্রতিরোধের আগুন জ্বলছিল। বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়িয়েছিল। আর এটাই প্রমাণ করে যে অসন্তোষটা কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের সময় একটা শব্দ খুব জনপ্রিয় হয়েছিল, খেরওয়ারি হুল। WBCS 2019-এর পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। শব্দটা শুনলে কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? চলুন দেখি এর মানেটা কি। একটু ভাবুন তো, এই শব্দটা যেটা একটা গোটা জনগোষ্ঠীকে একত্রিত করেছিল, এর আসল মানে কি হতে পারে?
খেরওয়ারি হুলের মানে ছিল সাঁওতাল আন্দোলন। সিধু আর কানহুর নেতৃত্বে এটা ছিল নিজেদের অধিকার আর সম্মানের জন্য একটা বিরাট লড়াই। WBCS 2017 এবং 2021-এর প্রশ্নপত্র যদি দেখেন তাহলে বুঝবেন এই দুই নেতার নাম মনে রাখাও খুব জরুরি। এবং অবশেষে আমরা সেই পর্যায়ে এসে পৌঁছেছি যা ছিল এতদিনকার জমে থাকা সমস্ত ক্ষোভ, অপমান আর প্রতিরোধের চূড়ান্ত বিস্ফোরণ, 1857 সালের মহাবিদ্রোহ। এই বিদ্রোহের চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক কিন্তু আজও চলে। কেউ কেউ এটাকে শুধুমাত্র সিপাহীদের অসন্তোষের ফল বলে মনে করেন, আবার অনেকেই একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে দেখেন। এই বিতর্কটা কিন্তু আমাদের ঘটনাটাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। আসলে বিদ্রোহের কারণ ছিল অনেকগুলো, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, সব দিক থেকেই ভারতীয়দের মনে ক্ষোভ জমা হচ্ছিল। শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল, আর সেই স্ফুলিঙ্গটা ছিল এনফিল্ড রাইফেলের ওই বিতর্কিত কার্তুজ। বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে ঠিক এভাবেই বর্ণনা করেছিলেন। তার এই উক্তিটা বিদ্রোহের চরিত্র নিয়ে একটা খুব শক্তিশালী দৃষ্টিকোণ তুলে ধরে। আর মজার ব্যাপার হলো, এই উক্তিটাই কিন্তু 2002 সালের WBCS পরীক্ষার একটা প্রশ্ন ছিল। বিদ্রোহের চূড়ান্ত ফল ছিল এটাই। যদিও এটা ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে পারেনি, কিন্তু এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল। ভারতের ইতিহাসে এটা একটা বিরাট পরিবর্তন, কারণ এরপর থেকে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল। 1857 সালের বিদ্রোহ হয়তো তার উদন্ত লক্ষ্যে সফল হয়নি, কিন্তু এটা কি ভারতের পরবর্তী প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণা আর ঐক্যের একটা নতুন রাস্তা তৈরি করে দিয়ে যায়নি? এর উত্তর বোধহয় ভবিষ্যৎ নিজেই দিয়েছিল। 19 শতকের ভারত একটা অদ্ভুত সময়, তাই না? একদিকে বিদ্রোহের আগুন জ্বলছে, বারুদের গন্ধ, আর অন্যদিকে সমাজ বদলের একটা নতুন আলো দেখা যাচ্ছে। এই দুটো মিলিয়েই কিন্তু আজকের ভারতের ভিত তৈরি হয়েছিল। তো চলুন আজ আমরা স্বদেশ ও সভ্যতার পাতা উল্টে দেখব কেমন ছিল সেই বিদ্রোহ, সংস্কার আর রাজনীতির উত্তাল সময়টা। আর শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, 1857 সালের বিদ্রোহকে কি আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারি? দেখুন, এই প্রশ্নটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে আজও অনেক তর্ক-বিতর্ক চলে। আজকের এই আলোচনায় আমরা একসঙ্গে এই জটিল প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, 1857 যে মহাবিদ্রোহ, সেটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। ব্যাপারটা অনেকটা আগ্নেয়গিরির মতো। বহু বছর ধরে ভেতরে ভেতরে ক্ষোভ জমছিল, একটু একটু করে। সারা দেশ জুড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছোট ছোট যে প্রতিবাদগুলো হচ্ছিল, সেগুলোই ছিল এক একটা স্ফুলিঙ্গ, আর শেষে গিয়ে সেটাই বিরাট এক আগুনে পরিণত হয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন, দেখলেই বুঝতে পারবেন প্রতিবাদের ঢেউটা কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছিল। ভাবুন, 1820-এর দশকে বাংলায় ফারাজি আন্দোলন দিয়ে যা শুরু, তারপর 1831-এ এলো তিতুমিরের সেই বিখ্যাত বাঁশের কেল্লা, আর তারপরে 1855 সালের সাঁওতালদের বিশাল বিদ্রোহ, যেটাকে হুল বলা হয়। মানে প্রত্যেকটা ঘটনাই ছিল ব্রিটিশদের জন্য এক একটা ওয়ার্নিং সাইন। এই যে ফরাজি আন্দোলন, এটা শুরু করেছিলেন হাজী শরীয়তুল্লাহ বাংলায়। এর দুটো মূল লক্ষ্য ছিল: এক, ইসলাম ধর্মের সংস্কার বা শুদ্ধিকরণ করা, আর দুই, ব্রিটিশদের প্রভাব ঠেকানো। মানে ধর্মকে রক্ষা করার তাগিদ আর বিদেশি শাসনের বিরুদ্ধে রাগ, এই দুটো জিনিস একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই আন্দোলনে। এখন ভাবছেন তো এই তথ্যটা কেন এত ইম্পর্ট্যান্ট? দেখুন, এইখান থেকেই সরাসরি প্রশ্ন চলে এসেছে WBCS প্রিলিমস 2023-এ। প্রশ্নটা ছিল, বাংলায় ফারাজি আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তরটা তো এখন আমাদের কাছে জলের মতো সোজা, তাই না? একদম ঠিক, ডি, হাজী শরিয়াতুল্লাহ। এবার আসা যাক সাঁওতাল বিদ্রোহের কথায়। সিধু আর কানহু, এই দুই ভাইয়ের ডাকে প্রায় 30,000 সাঁওতাল একজোট হয়েছিলেন। ভাবুন একবার, কাদের বিরুদ্ধে? জমিদার আর ব্রিটিশদের ভয়ঙ্কর শোষণের বিরুদ্ধে। এটা শুধু একটা সাধারণ বিদ্রোহ ছিল না, এটা ছিল নিজেদের মাটি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর এক মরিয়া লড়াই। আর দেখুন, আবারও একটা পরীক্ষার প্রশ্ন। WBCS প্রিলিমস 2021-এ ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা করা হয়েছিল যে সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত। উত্তরটা অবশ্যই সি, সাঁওতাল বিদ্রোহ। সুতরাং যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই নাম দুটো কিন্তু ভোলা চলবে না। তো এই যে ছোট ছোট বিদ্রোহের আগুনগুলো, এগুলোই যেন সব একসাথে মিলেমিশে 1857 সালে একটা বিশাল দাবানল তৈরি করে ফেলল। দশকের পর দশক ধরে যে ক্ষোভটা মানুষের মনে জমছিল, সেটাই যেন একটা চূড়ান্ত বিস্ফোরণের রূপ নিল। এর কারণ কিন্তু একটা নয়, অনেকগুলো।
রাজনৈতিক দিক থেকে দেখলে লর্ড ডালহাউসির সেই কুখ্যাত সত্যবিলোপ নীতি, মানে কোনো রাজার ছেলে না থাকলে সেই রাজ্য সোজা চলে যেত ব্রিটিশদের দখলে। অর্থনৈতিক দিকটা তো আরও ভয়াবহ। দেশের ব্যবসা বাণিজ্য সব শেষ করে দেওয়া হয়েছিল, তার উপর চাপানো হয়েছিল অনেক করের বোঝা। আর মিলিটারির মধ্যে সেই যে বিতর্কিত এনফিল্ড রাইফেলের টোটা, আর তার সাথে ছিল বেতনের বৈষম্য। আর সবশেষে সামাজিক আর ধর্মীয় ভয়, যে জোর করে সবাইকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন ছিল যে শুধু একটা দেশলাই কাঠি লাগার অপেক্ষা। এখন প্রশ্ন হল, এত বড় একটা ঘটনার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখুন, এই প্রশ্নটাও কিন্তু WBCN's মেইনস চলতিসেও এসেছে। আর সঠিক উত্তর হল এ, লর্ড ক্যানিং। ওনার সম্পর্কে একটা মজার তথ্য দিই। এই লর্ড ক্যানিংই ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, আবার প্রথম ভাইসরয়ও কিন্তু তিনিই হয়েছিলেন। বিদ্রোহ তো শুরু হলো, কিন্তু একটা সর্বভারতীয় নেতার দরকার ছিল, তাই না? তো বিদ্রোহীরা কি করল? তারা চলে গেল দিল্লির বৃদ্ধ আর প্রায় ক্ষমতাহীন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কাছে। তাকেই ঘোষণা করা হলো এই বিদ্রোহের প্রতীকী নেতা হিসেবে। উদ্দেশ্য ছিল একটাই, সম্রাটের নামে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিদ্রোহকে একটা ছাতার তলায় নিয়ে আসা। আর দেখুন এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। WBCS প্রিলিমস 2021-এও এই একই জায়গা থেকে প্রশ্ন এসেছে যে 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন। উত্তরটা তো এখন আমাদের কাছে একদম পরিষ্কার, সি, দ্বিতীয় বাহাদুর শাহ। তো একদিকে যখন মহাবিদ্রোহের আগুন ধীরে ধীরে নিভে আসছে, ঠিক সেই সময় বিশেষ করে বাংলায় আরেক ধরনের বিপ্লব শুরু হচ্ছিল। তবে এটা অস্ত্রের বিপ্লব নয়, এটা ছিল চিন্তার বিপ্লব, সমাজকে ভেতর থেকে বদলে ফেলার লড়াই। আর এই নতুন জাগরণের বা রেনেসান্সের একেবারে সামনের সারিতে ছিলেন দুজন মানুষ, রাজা রামমোহন রায় আর দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়কে তো আধুনিক ভারতের জনক বা ফাদার অফ মডার্ন ইন্ডিয়াই বলা হয়। কারণটা খুব সহজ, ওনারাই প্রথম সমাজের বহু পুরনো গেথে বসা প্রথাগুলোর বিরুদ্ধে যুক্তি দিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। রামমোহন রায়ের সবচেয়ে বড় কীর্তিগুলোর একটা হল 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় সংগঠন ছিল না, এটা ছিল একটা সামাজিক আন্দোলন। ব্রাহ্ম সমাজ এক ঈশ্বরের উপাসনার কথা বলতো, মূর্তিপূজার বিরোধিতা করত, আর সবচেয়ে বড় কথা, সতীদাহের মতো একটা অমানবিক প্রথার বিরুদ্ধে তারাই প্রথমবার সংগঠিতভাবে আওয়াজ তুলেছিল। এই তালিকায় আরেকজন কিংবদন্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি খুব ভালো করে বুঝেছিলেন যে মেয়েদের শিক্ষার আলো থেকে দূরে রাখলে সমাজের আসল উন্নতি কখনোই সম্ভব নয়। আর ওনার একার চেষ্টায় অক্লান্ত লড়াইয়ের ফলে 1856 সালে পাশ হয়েছিল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। একবার ভেবে দেখুন, সেই সময় দাঁড়িয়ে এটা কত বড় একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল। আর এই সালটা যে কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে এই প্রশ্নটা। WBCS প্রিলিমস 2015-তে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাশ হয়। সঠিক উত্তর হল এ, 1856। এই সালটা সত্যি ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখে রাখার মতো। এই যে শিক্ষা বাড়ছে, সমাজ বদলাচ্ছে, এর ফলে কি হলো? মানুষের চিন্তাভাবনাতেও একটা বিরাট পরিবর্তন এলো। তারা নিজেদেরকে শুধু বাঙালি, মারাঠি বা পাঞ্জাবি হিসেবে ভাবছে না, এর ঊর্ধ্বে উঠে একটা নতুন পরিচয় তৈরি হচ্ছে, আমরা ভারতীয়। আর এই যে আমরা এক, এই ভাবনাটাই হলো জাতীয়তাবাদের মূল কথা। এই নতুন জাতীয়তাবাদী নেতারা কিন্তু শুধু আবেগের কথা বলেননি, তারা তথ্য প্রমাণ দিয়ে বোঝাতে শুরু করলেন যে ব্রিটিশ শাসন ভারতের কী সাংঘাতিক ক্ষতি করছে। যেমন ধরুন দাদাভাই নওরোজি, উনি তার বিখ্যাত ড্রেন থিওরি বা সম্পদ নির্গমন তত্ত্বে দেখালেন যে কিভাবে ভারতের সমস্ত সম্পদ জাহাজে করে সোজা ইংল্যান্ডে পাচার হয়ে যাচ্ছে। আর রমেশচন্দ্র দত্ত তার বইতে একেবারে অঙ্ক কষে এর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছিলেন। কিন্তু শুধু বই লেখা বা সমালোচনা করে তো আর দেশ স্বাধীন হবে না, তাই না? এবার দরকার ছিল সবাইকে নিয়ে একজোট হয়ে রাজনীতি করার। আর ঠিক সেই প্রয়োজন থেকেই ভারতে শুরু হলো সংগঠিত রাজনীতির এক নতুন অধ্যায়। কংগ্রেস তো তৈরি হবে 1885 সালে, কিন্তু তার আগেই কিন্তু এর মহড়া শুরু হয়ে গিয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তে ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে উঠছিল, যেমন কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনাতে MG রানাডের পুনা সার্বজনিক সভা বা মাদ্রাজে মহাজন সভা। এগুলো সবই ছিল এক বৃহত্তর সর্বভারতীয় সংগঠনের প্রস্তুতি পর্ব। আর তারপর এই সব ছোট ছোট স্রোতগুলো এসে মিশে গেল একটা বিশাল নদীতে। 1885 সাল অ্যালান অক্টেভিয়ান হিউম, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান, তারই উদ্যোগে তৈরি হল ভারতীয় জাতীয় কংগ্রেস। আর এর সাথে সাথেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হল।
তবে ব্রিটিশরা কিন্তু প্রথমে এই কংগ্রেসকে একদমই পাত্তা দেয়নি। তখনকার ভাইসরয় লর্ড ডাফরিন তো রীতিমতো ব্যঙ্গ করে কংগ্রেসকে বলেছিলেন এক আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটির দল। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে, তাই না? এই সংখ্যালঘুরাই যে একদিন এত বড় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে, সেটা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, ১৯ শতকের এই যে বিদ্রোহ, এই সমাজ সংস্কার আর এই নতুন রাজনীতির জন্ম, এই সবকিছুর আসল প্রভাবটা কি? আজকের যে ভারত আমরা দেখি তার ডিএনএতে এই সময়টা কিভাবে মিশে আছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আমাদের সঙ্গে এই ঐতিহাসিক আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ। চলু আজ ফিরে যাওয়া যাক ভারতীয় ইতিহাসের সেই সময়টাতে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের কঠোর নীতিগুলোই বলতে পারেন নিজেদের অজান্তেই একটা অখণ্ড জাতীয় চেতনার জন্ম দিয়ে ফেলেছিল। ভাবা যায়, সাম্রাজ্যবাদের চাপ থেকেই জন্ম নিল এক নতুন ভারত। আসুন সেই অসাধারণ গল্পটায় আজ শোনা যাক। আর আমাদের এই গল্পের শুরুটা করতে হবে লর্ড ডালহৌসিকে দিয়ে। উনি ছিলেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একজন মূল কারিগর। তার একের পর এক আগ্রাসী নীতি সত্যি বলতে ব্রিটিশ শাসনের ভিত শক্ত করার বদলে উল্টে দেশ জুড়ে অসন্তোষের আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর সাম্রাজ্য বিস্তারের জন্য তার সবচেয়ে বিতর্কিত অস্ত্র ছিল এই সত্ত্ব বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। মানে এটা আর কিছুই না, সরাসরি রাজ্য দখলের একটা আইনি প্যাঁচ মাত্র। নিয়মটা ছিল, কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্য আর তার বংশের থাকবে না, সোজা চলে যাবে ব্রিটিশদের দখলে। সাতারা, নাগপুর, ঝাঁসির মতো বড় বড় রাজ্যগুলো যখন এর শিকার হলো, তখন ভারতীয় শাসকদের মধ্যে একটা তীব্র ভয় আর ক্ষোভ তৈরি হয়ে গেল। আচ্ছা, একদিকে তো ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, কিন্তু ঠিক সেই সময়েই ভারতীয় সমাজেও কিন্তু একটা অন্যরকম বিপ্লব ঘটছিল, একেবারে নিঃশব্দে। এটা ছিল এক নবজাগরণ, যেখানে একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার আলো গ্রহণ করা হচ্ছিল, তেমনি অন্যদিকে নিজেদের সমাজকে ভেতর থেকে পাল্টানোর একটা তীব্র ইচ্ছা তৈরি হচ্ছিল। এই টাইমলাইনটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে একটা নতুন চিন্তাভাবনার পরিবেশ তৈরি হচ্ছিল। দেখুন, 1817 সালে হিন্দু কলেজের মতো দেশীয় উদ্যোগ যেমন ছিল, তেমনি আবার 1854 উডের ডিসপ্যাচের মতো ব্রিটিশ শিক্ষানীতিও ছিল। এই দুটো ধারা মিলেই ভারতে একটা আধুনিক মননের ভিত্তি গড়ে তুলছিল। এখানে একটা মজার ব্যাপার আছে, এই দুটো ধারার উদ্দেশ্য কিন্তু ছিল একদম আলাদা। ব্রিটিশরা ইংরেজি শিক্ষা চালু করেছিল কারণ তাদের নিজেদের প্রশাসনিক কাজ চালানোর জন্য কিছু ইংরেজি জানা কেরানি দরকার ছিল। আর অন্যদিকে রামমোহন রায় বা বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা চেয়েছিলেন সতীদাহ বা বিধবাদের কষ্টের মতো কুসংস্কার দূর করে সমাজকে আধুনিক করতে। মানে দেখুন, উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু শেষ পর্যন্ত এই দুটো স্রোত মিলে কিন্তু এক নতুন জাতীয়তাবাদী ভাবনার জন্ম দিয়ে দিল। তো এই যে একটা নতুন জাগরণ এলো সমাজে, পড়াশোনার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের সংগঠিত রাজনৈতিক জবাবটা ঠিক কী ছিল? চলুন সেই উত্তরটা এবার খোঁজা যাক। আর সেই উত্তরটা ছিল ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এই ছবিটা সেই ঐতিহাসিক মুহূর্তের। 1885 সাল বম্বে কংগ্রেসের প্রথম অধিবেশন বসছে। আর আশ্চর্যের বিষয় হল, এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান, অ্যালেন অক্টেভিয়ান হিউম। প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাবা যায়, একজন ব্রিটিশের উদ্যোগেই ভারতীয়দের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চ তৈরি হল। তবে শুরুর দিকে কংগ্রেসের পথ কিন্তু ছিল খুবই নরমপন্থী। তাদের মূল কৌশল ছিল আবেদন, নিবেদন আর ছোটখাটো প্রতিবাদের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে কিছু সাংবিধানিক সংস্কার আদায় করা। তাদের এই নীতিকে অনেকে পরে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেও কটাক্ষ করেছেন, কারণ এটা ছিল মূলত আবেদন আর অনুরোধের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ব্রিটিশ সরকারকে এই নরম সুরে কান দিল? একদমই না। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের এই কথাটা শুনলেই বুঝবেন তাদের মনোভাবটা কী ছিল। তিনি খোলাখুলি বলতেন যে কংগ্রেসকে শেষ হতে দেখাই তার জীবনের অন্যতম বড় লক্ষ্য। এই একটা কথাই যেন বুঝিয়ে দিচ্ছিল যে সামনে একটা বড় সংঘাত আসতে চলেছে। আর সেই সংঘাতের আগুনে ঘি ঢালল একটা ঘটনা।
এমন একটা ঘটনা যা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে একেবারে আমূল বদলে দিল আর নরমপন্থী রাজনীতির দুর্বলতাগুলো সবার সামনে নিয়ে এলো। সেই ঘটনাটা ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। ওপরে ওপরে বলা হলো যে প্রশাসনের সুবিধার জন্য এটা করা হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল একেবারে অন্য। এক, বাঙালি জাতীয়তাবাদের যে কেন্দ্র ছিল সেটাকে দুর্বল করে দেওয়া, আর দুই, ধর্মের ভিত্তিতে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি করা। ১৯০৫ এই সালটা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। শুধু একটা বছর না, এটা ছিল একটা মাইলস্টোন যা দেশের রাজনৈতিক আবহাওয়াকে পুরোপুরি বদলে দিয়েছিল। বঙ্গভঙ্গের পর যে ঝড়টা উঠল সেটা ছিল মারাত্মক। বাংলা থেকে যে আন্দোলনের শুরু হলো তা দাবানলের মতো সারা ভারতে ছড়িয়ে পড়ল আর জন্ম দিল এক নতুন ধরনের রাজনৈতিক লড়াইয়ের। এই স্বদেশী আন্দোলনের স্ট্র্যাটেজিটা কিন্তু ছিল বেশ গোছানো। এর 4টে মূল ভিত্তি ছিল। প্রথমত, বয়কট, মানে ব্রিটিশ জিনিসপত্র, স্কুল, কলেজ, আদালত সব বর্জন করা। দ্বিতীয়ত, স্বদেশী, অর্থাৎ দেশের তৈরি জিনিস ব্যবহার করা। তৃতীয়ত, জাতীয় শিক্ষা, নিজেদের স্কুল কলেজ তৈরি করা। আর সবশেষে এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য ছিল একটাই, স্বরাজ বা নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। বঙ্গভঙ্গ আন্দোলন কংগ্রেসকে যেন একটা দোটানায় ফেলে দিল। নরমপন্থীরা তখনও আবেদন নিবেদনের পথেই হাঁটতে চাইছিলেন, কিন্তু বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়ের মতো চরমপন্থী নেতারা বললেন, আর আবেদন নয়, এবার সরাসরি গণপ্রতিরোধ দরকার। এই আদর্শের লড়াইয়ের ফলেই ১৯০৭ সালের সুরাট অধিবেশনে কংগ্রেসে প্রথমবার ভাঙন ধরল। কংগ্রেসের এই নরমপন্থী চরমপন্থী বিতর্কের বাইরেও একদল তরুণ কিন্তু অন্য পথ ধরল। তারা মনে করল, কথা বলে বা আন্দোলন করে কিছু হবে না, এবার অস্ত্র ধরতে হবে। অনুশীলন সমিতি এবং যুগান্তরের মতো গুপ্ত সমিতিগুলো বাংলায় বিপ্লবী কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠল। তাদের বিশ্বাস ছিল, বল প্রয়োগ ছাড়া স্বাধীনতা আসবে না। চরমপন্থীরাই হোক বা বিপ্লবীরা, সবারই কিন্তু শেষ লক্ষ্য ছিল একটাই শব্দ, স্বরাজ। অরবিন্দ ঘোষের মতো নেতারা এই ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন। এই স্বরাজ শব্দটাই তখন দেশের যুব সমাজের কাছে স্বাধীনতার সমার্থক হয়ে উঠেছিল আর তাদের যে কোনো আত্মত্যাগের জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল। তাহলে সবশেষে প্রশ্নটা এসে দাঁড়ায় এখানে, ভারতের স্বাধীনতার আসল পথ কোনটা ছিল? নরমপন্থীদের আবেদন নিবেদনের সাংবিধানিক রাস্তা, নাকি চরমপন্থী আর বিপ্লবীদের প্রতিরোধের পথ? এই বিতর্কের উত্তরই কিন্তু ভারতের আগামী কয়েক দশকের রাজনীতি আর স্বাধীনতার লড়াইয়ের গতিপথ ঠিক করে দিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প তো আমরা প্রায় সবাই জানি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই যে একটা গোটা দেশ একসঙ্গে রুখে দাঁড়ালো, এর পেছনের আসল শক্তিটা কি ছিল? মানে এই ভারতীয় জাতীয়তাবাদের জন্মটা ঠিক কিভাবে হলো? চলুন আজ আমরা সেই উত্তরটা একটু খুঁজে দেখি। আর আমাদের পথ দেখাবে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা WBCS এর বিগত বছরগুলোতে আসা কিছু দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমাদের এই আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে সাজিয়েছি। আমরা দেখব কিভাবে সাহিত্য আর খবরের কাগজ মানুষের মনে আগুন জ্বেলেছিল, তারপর ব্রিটিশরা সেই আগুন নেভাতে কি করেছিল, আর তার জবাবে কিভাবে রাজনৈতিক দলগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। সবশেষে আমরা পৌঁছব সেই ঐতিহাসিক মুহূর্তে, মানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার গল্পে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব কিভাবে বন্দুক বা তলোয়ার নয়, বরং কলমের কালি হয়ে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। WBCS মেইন 2022 এর এই প্রশ্নটা দেখুন, নীল দর্পণ ঠিক কিসের প্রেক্ষাপটে লেখা হয়েছিল? এই একটা প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু আমরা বুঝে যাব কিভাবে একটা সাধারণ নাটক গোটা দেশের বিবেককে নাড়া দিয়ে দিয়েছিল। আর উত্তরটা কিন্তু ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। এই দেখুন, এখানে একদম একেবারে স্পষ্ট করে বলা আছে যে নীলদর্পণ নাটকটার বিষয়বস্তু ছিল নীল বিদ্রোহ, মানে নীল চাষিদের ওপর ব্রিটিশদের যে কি ভয়ঙ্কর অত্যাচার চলত তারই একটা জীবন্ত ছবি তুলে ধরা হয়েছিল এই নাটকে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? নীল দর্পণের মতো লেখাগুলো কিন্তু শুধুই বিনোদনের জন্য ছিল না,
এগুলো ছিল এক একটা প্রতিবাদের অস্ত্র। যে মানুষগুলোর কথা বলার কেউ ছিল না তাদের হয়ে কথা বলছিল এই লেখাগুলো। আর সাধারণ মানুষও প্রথমবারের মতো বুঝতে পারছিল যে একজোট হলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। আর বিষয়টা শুধু একটা নাটকেই থেমে থাকেনি। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ হোক বা হরিশচন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়টের মতো খবরের কাগজ, বাংলা জুড়ে যেন দেশাত্মবোধক লেখালেখির একটা ঢেউ উঠেছিল। আর এই ঢেউটাই মানুষের ভাবনা চিন্তাকে একটু একটু করে বদলে দিচ্ছিল। কিন্তু কলমের এই শক্তি বাড়তে দেখে ব্রিটিশরা কি আর চুপ করে বসে থাকবে? একদমই না। যেই না দেখল যে মানুষের আওয়াজ জোরালো হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা নিয়ে এলো পাল্টা আঘাত। আর সেই আঘাতটা ছিল বিভিন্ন দমনমূলক আইনের মাধ্যমে। WBCS মেইন 2023-র এই প্রশ্নটা আমাদের ঠিক সেই জায়গাতেই নিয়ে যাচ্ছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন? এই আইনটা কিন্তু বিশেষভাবে ভারতীয় ভাষার সংবাদপত্রগুলোকে টার্গেট করেই আনা হয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে আমরা পরিষ্কার দেখতে পাই যে এই কালাকানুনের পেছনে ছিলেন ভাইসরয় লর্ড লিটন। তার উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল, যে সমস্ত খবরের কাগজ সরকারের বিরুদ্ধে লেখার সাহস দেখাচ্ছে তাদের মুখ বন্ধ করে দেওয়া। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ একটা প্যাটার্ন চোখে পড়বে। ব্রিটিশরা আইনগুলোর নাম দিত খুব নিরীহ গোছের, যেমন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একদম অন্য, জাতীয়তাবাদী চিন্তাভাবনাকে গোড়াতেই শেষ করে দেওয়া। মানে মুখের কথা এক আর পেটের কথা আরেক। কিন্তু এইসব দমনপীড়ন কি জাতীয়তাবাদী চেতনাকে থামাতে পেরেছিল? না, একদমই পারেনি। বরং চাপ যত বেড়েছে, ভারতীয়রা ততই সংগঠিত হওয়ার দরকারটা বুঝতে পেরেছে। আর তার ফলেই জন্ম নিতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি। এই প্রশ্নটাই যেমন ধরুন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তরটা আমাদের এমন একজন মানুষের কাছে নিয়ে যায় যিনি এই সংগঠিত রাজনৈতিক আন্দোলনের অন্যতম স্থপতি ছিলেন। উত্তরটা হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার তৈরি করা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। এতদিন যে প্রতিবাদগুলো এখানে ওখানে ছোট ছোট করে হচ্ছিল, সেইগুলোকে একজোট করে একটা সর্বভারতীয় রূপ দেওয়ার প্রথম বড় চেষ্টা ছিল এটাই। আর এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, 1838 সালে তৈরি জমিদার সভা ছিল শুধু জমিদারদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্যটা বদলে গেল। আর 1883 সাল নাগাদ একটা সর্বভারতীয় মঞ্চ তৈরির স্বপ্ন দেখা শুরু হলো। আর ঠিক এখান থেকেই ছোট ছোট স্রোতগুলো মিলে একটা বড় নদী তৈরি হতে শুরু করে। জন্ম নেয় একটা শক্তিশালী ধারণা। আর আলাদা আলাদা প্রতিবাদ নয়, এবার দরকার গোটা ভারতের জন্য একটা ঐক্যবদ্ধ মঞ্চ। আচ্ছা, তাহলে জাতীয় কংগ্রেসে ঠিক আগের ধাপটা কি ছিল? 2019 সালের এই প্রশ্নটা আমাদের ঠিক সেই সংগঠনটার নাম জানতে সাহায্য করে যাকে বলা যেতে পারে কংগ্রেসের পূর্বসূরি। আর এই একজোট হওয়ার পেছনের আসল কারণটা কে ছিল? এই স্লাইডের লেখাটা খেয়াল করুন, বিদেশি বাণিজ্য আর শিল্পকে রক্ষা করা। ভারতীয়রা খুব ভালো করে বুঝতে পারছিল যে ব্রিটিশ শাসন আসলে দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিচ্ছে, আর এই কমন শত্রুর বিরুদ্ধেই সবাই এক হতে চাইছিল। সুতরাং উত্তরটা হল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। সুরেন্দ্রনাথ ব্যানার্জির ডাকা এই সম্মেলনকে বলা যেতে পারে জাতীয় কংগ্রেসের একটা ড্রেস রিহার্সাল। এটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁ, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে সমস্ত ভারতীয়কে নিয়ে একটা জাতীয় স্তরের সভা করা সত্যিই সম্ভব। চলুন এবার আমরা এই গল্পের শেষ এবং নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক প্রতিষ্ঠা। এটা ইতিহাসের সেই প্রশ্নগুলোর মধ্যে একটা যার উত্তর প্রায় সবারই জানা উচিত। কে ছিলেন সেই মানুষটা যার উদ্যোগে ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল? ঐতিহাসিক নথিগুলো আমাদের নিশ্চিতভাবে জানাচ্ছে যে তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, অ্যালেন অক্টেভিয়ান হিউম। তিনি ভারতের বিভিন্ন প্রান্তের নেতাদের এক ছাতার তলায় নিয়ে এসে এই জাতীয় সংগঠনটি গড়ে তুলেছিলেন। এখন হিউমের মতো একজন ব্রিটিশ কেন এমন একটা সংগঠন তৈরি করতে গেলেন তা নিয়ে একটা বিখ্যাত তত্ত্ব আছে, যেটাকে বলা হয় সেফটি ভ্যালভ থিওরি। মানে ব্রিটিশরাই নাকি চেয়েছিল ভারতীয়দের ক্ষোভ একটা নিয়ন্ত্রিত পথে বেরিয়ে যাক,
কিন্তু কারণ যাই হোক না কেন, কংগ্রেসের প্রতিষ্ঠা যে ভারতের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ছিল তাতে কোনো সন্দেহ নেই। তবে একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, কংগ্রেসের প্রথম দিকে লক্ষ্য কিন্তু স্বাধীনতা আদায় করা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল আরও বাস্তবসম্মত, যেমন সারা দেশের জাতীয়তাবাদীদের মধ্যে বন্ধুত্ব বাড়ানো, জাতীয় ঐক্যকে আরও মজবুত করা আর সবার দাবিগুলো একজোট করে সরকারের কাছে পেশ করা। বলা যেতে পারে এটা ছিল এক লম্বা যাত্রার প্রথম ধাপ, যা আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। কংগ্রেসের মতো একটা সংগঠনের জন্ম কি ছিল সময়ের দাবি, একটা অবশ্যম্ভাবী ঘটনা, নাকি এটা ছিল শুধুমাত্র হাতে গোনা কয়েকজন দূরদর্শী মানুষের ব্যক্তিগত চেষ্টার ফল? উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। ভাববার মতো বিষয়, তাই না? ব্রিটিশ ভারতে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা শুধু একটা প্রদেশের ম্যাপ বদলে দেয়নি, ভারতের গোটা স্বাধীনতা সংগ্রামের পথটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বঙ্গভঙ্গ নিয়ে। এমন একটা ঘটনা যার গর্ভ থেকে জন্ম নিল স্বদেশী আন্দোলন, কংগ্রেসের ভেতরে তৈরি হল ভাঙন আর জ্বলে উঠল সশস্ত্র বিপ্লবের আগুন। চলুন WBCS পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কেন এতটা ভাইটাল সেটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি? আমরা শুরু করব সেই স্ফুলিঙ্গটা দিয়ে, মানে বঙ্গভঙ্গ, আর তার পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল। তারপর দেখব সেই আগুনটা কিভাবে স্বদেশী আর বয়কট আন্দোলনে পরিণত হল। এই আন্দোলনের ধাক্কায় কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিভেদটা কিভাবে সামনে এলো আর জন্ম হল সশস্ত্র জাতীয়তাবাদের। আর সবশেষে আমরা সরাসরি WBCS এর পুরনো প্রশ্ন দেখব, মানে PYQ অ্যানালিসিস করে বুঝব যে এই টপিক থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আসে। বেশ, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো বড় আন্দোলনের পেছনেই তো একটা ট্রিগার পয়েন্ট থাকে, তাই না? স্বদেশী আন্দোলনের ক্ষেত্রেই সেই ট্রিগারটা ছিল বঙ্গভঙ্গ। কিন্তু আসল প্রশ্ন হল, এই সিদ্ধান্তটা কে নিয়েছিলেন আর কেনই বা নিয়েছিলেন? এই দেখুন, একদম রিসেন্ট একটা প্রশ্ন, WBCS মেইনস 2023 এর পরীক্ষাতে কিন্তু প্রায় এই ধরনের সরাসরি প্রশ্ন আসে। তো 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, কিন্তু শুধু নামটা জানলেই তো হবে না, আমাদের বুঝতে হবে এর পেছনের আসল খেলাটা কি ছিল। দেখুন, ব্রিটিশরা সামনে কি কারণ দেখিয়েছিল? তারা বলেছিল বাংলা প্রদেশটা নাকি বড্ড বড়, শাসন করতে অসুবিধা হচ্ছে, মানে যাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একেবারে অন্য। তাদের বহু পুরনো পলিসি, ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো, তাদের মূল লক্ষ্যই ছিল হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া, যাতে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনটা গোড়াতেই নষ্ট হয়ে যায়। লর্ড কার্জন তো বেশ দম্ভের সাথেই ঘোষণা করে দিলেন, পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটেলড ফ্যাক্ট, মানে যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এই একটা কথাতেই ব্রিটিশদের মনোভাবটা একেবারে পরিষ্কার হয়ে যায়, তাই না? আর এই জেদি মনোভাবটাই কিন্তু প্রতিবাদের আগুনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা যেভাবে গর্জে উঠেছিল সেটা কিন্তু একটা ইতিহাস। আর সেই প্রতিরোধেরই নাম হল স্বদেশী এবং বয়কট আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু অনেকগুলো স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। একদিকে ছিল বয়কট, মানে ব্রিটিশদের বানানো জিনিসপত্র, তাদের কোর্ট কাচারি, স্কুল কলেজ সব বর্জন করা। আর তার ঠিক উল্টো দিকে ছিল স্বদেশী, মানে দেশের তৈরি জিনিস ব্যবহার করা, দেশের শিল্পকে সাপোর্ট করা। এর সাথেই চলল জাতীয় স্কুল কলেজ তৈরি করা আর গান, কবিতা, উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দেওয়া। আর এই ছবিটা দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে 1905 সালের 16ই অক্টোবর, যেদিন থেকে বঙ্গভঙ্গ কার্যকর হল, সেদিন হিন্দু মুসলিম নির্বিশেষে একে অপরের হাতে রাখি বেঁধে দিচ্ছে। ভাবুন একবার, কি অসাধারণ একটা প্রতীকে প্রতিবাদ। ব্রিটিশরা ধর্ম দিয়ে ভাগ করতে চাইছে, আর বাঙালিরা রাখি বেঁধে দেখিয়ে দিচ্ছে যে তাদের একতা ভাঙা অত সোজা নয়। স্বদেশী আন্দোলনের আগুন যত বাড়ছিল, কংগ্রেসের ভেতরেও কিন্তু একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বা মতের অমিল স্পষ্ট হচ্ছিল। অনেক দিন ধরেই যে দুটো আলাদা চিন্তা ভাবনা পাশাপাশি চলছিল, সেই নরমপন্থী আর চরমপন্থীদের বিভাজনটা এবার একেবারে সামনে চলে এলো। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
নরমপন্থীরা যেমন গোপালকৃষ্ণ গোখলেরা তারা চাইতেন ব্রিটিশদের অধীনে থেকেই আরও বেশি অধিকার বা স্বায়ত্তশাসন। তাদের পথ ছিল আবেদন নিবেদন, মানে যেটাকে বলা হতো 3 Ps: প্রেয়ার, পিটিশন, প্রটেস্ট। অন্যদিকে চরমপন্থীরা মানে আমাদের লাল বাল পাল, তাদের লক্ষ্য ছিল পূর্ণ স্বাধীনতা বা স্বরাজ, আর তাদের পথ ছিল গণ আন্দোলন, বয়কট। বুঝতেই পারছেন এই দুই ভাবনার একসাথে চলাটা কতটা কঠিন হয়ে পড়ছিল। চরমপন্থী নেতাদের মধ্যে বাল গঙ্গাধর তিলকের নাম তো বলতেই হবে। তার সেই বিখ্যাত ঘোষণা, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটা যেন চরমপন্থী ভাবনার মূল কথা। তারা আর ব্রিটিশদের কাছে ভিক্ষে চাইতে রাজি ছিলেন না, তারা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিলেন। আর এই আদর্শগত লড়াইয়ের শেষটা হল ১৯০৭ সালের সুরাট কংগ্রেসে, ইতিহাসে যেটা সুরাট স্প্লিট নামে পরিচিত। কংগ্রেস একেবারে দুটো ভাগে ভেঙে গেল। এই ভাঙনের ফলে কিন্তু জাতীয় আন্দোলন বেশ কিছুদিনের জন্য অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। যখন আবেদন নিবেদন আর গণ আন্দোলন দুটো পথই যেন ঠিকঠাক কাজ করছিল না, তখন জাতীয়তাবাদী আন্দোলনের একটা নতুন আরও র্যাডিক্যাল পথের জন্ম হল। এই পর্যায়ে কিন্তু তৈরি হতে শুরু করল অনুশীলন সমিতি আর যুগান্তরের মতো গুপ্ত সমিতিগুলো। এখন আর প্রকাশ্য আন্দোলন নয়, শুরু হলো সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি। তাদের কাজের পদ্ধতিও ছিল একেবারে আলাদা। অজনপ্রিয় ব্রিটিশ অফিসারদের উপর হামলা চালানো, স্বদেশী ডাকাতির মাধ্যমে বিপ্লবের জন্য টাকা জোগাড় করা, যুগান্তর বা সন্ধ্যার মতো পত্রিকাগুলো খোলাখুলিভাবে বিপ্লবের কথা বলতে শুরু করল। সংগ্রামের কৌশলটাই যেন পুরো বদলে গেল। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরো ঘটনাটা বুঝলাম, এবার চলুন দেখি আসল জায়গায়, মানে পরীক্ষার হলে এই টপিকগুলো থেকে ঠিক কেমন প্রশ্ন আমাদের ফেস করতে হবে। এই প্রশ্নটা দেখুন, আমরা একটু আগেই আলোচনা করছিলাম না, স্বদেশী আন্দোলনে বয়কট ছিল, জনগণের মধ্যে কাজ করার জন্য স্বেচ্ছাসেবী সমিতিও ছিল, আর এই আন্দোলনের একটা ধারা থেকেই তো বিপ্লবী কার্যকলাপের জন্ম হয়েছিল। তার মানে সঠিক উত্তর হল ওপরের সবকটি। এটা একদম একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে চূড়ান্ত বিভাজন মানে সুরাট স্প্লিট কবে হয়েছিল? আমরা একটু আগেই দেখলাম, এর উত্তর হল ১৯০৭ সাল। পরীক্ষার জন্য এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিও ন্যাশনালিস্টস বা নব্য জাতীয়তাবাদী, এই শব্দটা কাদের জন্য ব্যবহার করা হতো? এটা আসলে চরমপন্থীদেরই বলা হতো, কারণ তাদের জাতীয়তাবাদের ধারণাটা ছিল নরমপন্থীদের থেকে একেবারে নতুন এবং অনেক বেশি আগ্রাসী। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে। এই প্রশ্নটা কিন্তু বেশ ট্রিকি। এটা আমাদের দেখিয়ে দেয় যে শুধু বড় বড় ঘটনাগুলো জানলেই হবে না, অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন কারা তৈরি করেছিলেন সেই নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। পরীক্ষার প্রস্তুতিতে এই ধরনের ডিটেইলিং খুব দরকার। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? হ্যাঁ, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল বটে, কিন্তু ব্রিটিশরা যে বিভাজনের বীজটা পুঁতে দিয়ে গিয়েছিল সেটা কিন্তু রয়েই গেল। সেই ক্ষতটা কিন্তু ভারতের ভবিষ্যৎকে চিরদিনের জন্য প্রভাবিত করে গেছে। এই ঘটনা আমাদের এটাই শেখায় যে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত সময়ের সাথে সাথে মুছে যায় না, বরং তা আগামী দিনের ইতিহাসটাকেও গড়ে দিয়ে যায়। আজকে আমরা কথা বলবো মহাত্মা গান্ধীকে নিয়ে। ভারতে তার প্রথম দিকের কয়েকটি বড় রাজনৈতিক আন্দোলন যা ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল, সেগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে তথ্যগুলো জানা খুব জরুরি, আমরা সেগুলোর উপরেই ফোকাস করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, একেবারে শুরুতেই চলুন একটা প্রশ্ন দেখে নিই, যেটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। এই একটা প্রশ্নের উত্তর পেলেই আমরা গান্ধীর ভারতের রাজনীতিতে আসার পুরো গল্পটা বুঝতে পারব। এই উত্তরটা জানতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে, একেবারে ১৯১৫ সালে। তখন ৪৬ বছর বয়সে আইনজীবী মোহনদাস গান্ধী ভারতে ফিরে এলেন, আর তখন প্রথম বিশ্বযুদ্ধের কারণে দেশের পরিস্থিতি ছিল বেশ টালমাটাল। কিন্তু দেখুন, তিনি কিন্তু দেশে ফিরেই সঙ্গে সঙ্গে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েননি, বরং তিনি তার রাজনৈতিক গুরুর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, তখনকার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতা। তিনি গান্ধীকে একটা দারুণ পরামর্শ দেন। বলেন, কোনো রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে ১ বছর ধরে গোটা ভারত ঘুরে দেখতে, দেশের সাধারণ মানুষকে চিনতে। আর গান্ধীজি ঠিক সেটাই করেছিলেন।
এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, গান্ধীর যে কাজের ধরন সেটা তখনকার রাজনৈতিক পদ্ধতিগুলোর থেকে কতটা আলাদা ছিল। তখন রাজনীতি চলত মূলত 3 Ps এর ওপর ভিত্তি করে, মানে প্রার্থনা, অনুরোধ আর প্রতিবাদ। গান্ধী কিন্তু এই পুরনো পথটা ধরলেন না। তিনি দক্ষিণ আফ্রিকায় একটা একেবারে নতুন ধারণা তৈরি করেছিলেন, আর সেটাই তিনি এখানে নিয়ে এলেন। আবেদন নিবেদন নয়, সরাসরি অহিংস পদক্ষেপ। আর এইখানেই আসল ব্যাপারটা, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা, সত্যাগ্রহ, যার মানে হল সত্যের জন্য আগ্রহ বা সত্যের শক্তি। এই সত্যাগ্রহই কিন্তু পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল অস্ত্র হয়ে উঠবে। তো এই যে এত শক্তিশালী একটা নতুন পদ্ধতি, এর প্রথম পরীক্ষাটা কোথায় হলো? সেটা হলো বিহারের একটা ছোট্ট জেলা চম্পারণে। চম্পারণের সমস্যাটা কী ছিল? সেখানে ইউরোপীয় নীলকররা কৃষকদের একরকম বাধ্য করত তাদের জমির একটা নির্দিষ্ট অংশে নীল চাষ করতে, তাও আবার খুব কম দামে। মানে পুরোটাই ছিল একটা শোষণমূলক ব্যবস্থা। সেখানেই গান্ধীকে আমন্ত্রণ জানানো হয় ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। আর এটাই ছিল ভারতে গান্ধীর প্রথম বড় আইন অমান্য আন্দোলন। তিনি সরাসরি কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানালেন, যার ফলে সরকার একটা তদন্ত কমিটিও গঠন করতে বাধ্য হয়। ভাবুন একবার, এই একটা ঘটনাই তার পদ্ধতির শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তার অহিংস প্রতিরোধের সামনে দাঁড়িয়ে সরকার কিন্তু শেষমেশ ওই দমনমূলক আইনটা বাতিল করতে বাধ্য হয়েছিল। এটা ছিল সত্যাগ্রহের প্রথম বড় জয়। আচ্ছা, এবার চলুন ১৯১৭ থেকে এক লাফে ১৯১৮তে চলে যাই। এখানে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, যা দেখিয়ে দেয় যে সত্যাগ্রহকে কত ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা যায়। প্রথমে আসি আহমেদাবাদের কথায়। সেখানে তিনি দাঁড়ালেন মিল শ্রমিকদের পাশে। তাদের দাবি দাওয়া নিয়ে মালিকদের সাথে বিরোধ চলছিল, আর মালিকদের ওপর চাপ তৈরি করার জন্য তিনি একটা নতুন অস্ত্র ব্যবহার করলেন, প্রথমবার আমরণ অনশন। আর তার ফল মিলল, শ্রমিকদের বেতন বাড়ল ৩৫%। এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট জয় ছিল, একেবারে হিসেব করে পাওয়া যায়। এর ঠিক পরেই গুজরাতের খেদাতে গান্ধীজি আবার কৃষকদের অধিকারের জন্য লড়াইতে নামলেন। ফসল নষ্ট হওয়ায় কৃষকরা কর ছাড় চেয়েছিল, কিন্তু সরকার রাজি হয়নি। তখন তিনি তাদের নিয়ে কর দেব না অভিযান শুরু করলেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে তিনটে আন্দোলনের কথা আমরা জানলাম, চম্পারণ, আহমেদাবাদ আর খেদা, এগুলো এত গুরুত্বপূর্ণ কেন? বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছেন বা ভারতের ইতিহাস নিয়ে জানতে চান তাদের জন্য। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, মাত্র ৩ বছরের মধ্যে গান্ধী ভারতে একেবারে এক নতুন ধরনের রাজনীতির জন্ম দিলেন। প্রথমে কৃষক, তারপর শ্রমিক, আবার কৃষক। আসলে এই আন্দোলনগুলোর মাধ্যমে গান্ধীজির নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছিল। তার পদ্ধতিগুলো যে কাজ করে তা প্রমাণ হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তিনি ভারতীয় সমাজের একেবারে সাধারণ মানুষের সাথে নিজেকে জুড়তে পেরেছিলেন। আইনজীবী থেকে তিনি হয়ে উঠলেন জাতীয় নেতা। তাহলে যা যা আলোচনা হলো সেগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, তাই না? চলুন, পরীক্ষার কথা মাথায় রেখে বিগত বছরের আরও কয়েকটা প্রশ্ন দেখে নিই। এখানে দেখুন, সঠিক উত্তর হবে যুগান্তর, কারণ এই পত্রিকাটি বিপ্লবী জাতীয়তাবাদীদের সাথে যুক্ত ছিল। এর সঙ্গে গান্ধীর কোনো সম্পর্ক ছিল না। বাকিগুলো সবই তার লেখা বা তার সাথে যুক্ত। এই শেষ প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি, খেয়াল করুন। এর সঠিক উত্তর হল ১৮৯৩। এখান থেকে বোঝা যায় যে কতটা খুঁটিয়ে পড়ার দরকার হতে পারে। শুধু সাল নয়, ঘটনার প্রেক্ষাপটও জানতে হয়। শেষ পর্যন্ত গান্ধীজির ভারতে আসার প্রভাবটা ঠিক কতটা ছিল সেটা আমাদের মূল বইয়ের এই একটা লাইনই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তিনি নিজেই ছিলেন একটা বিরাট অবদান। আসলে এই যে শুরুর দিকের লড়াইগুলো, এগুলো তো ছিল শুধু একটা সূচনা। একটা মঞ্চ তৈরি হচ্ছিল এক দেশজোড়া আন্দোলনের, যা কিনা একটা গোটা সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাবে আর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। আধুনিক ভারতের ইতিহাস তো আমরা সবাই পড়েছি, কিন্তু আজ আমরা সেই ইতিহাসকে দেখব একেবারে অন্য চোখে। বইয়ের পাতা থেকে নয়, বরং সরাসরি পরীক্ষার প্রশ্নপত্র থেকে। চলুন শুরু করা যাক এই অন্যরকম সফর।
আচ্ছা, ভাবুন তো একবার, একটা সাধারণ পরীক্ষার প্রশ্নপত্র যেটা আমরা পাশ করার জন্য পড়ি, সেটাই যদি একটা দেশের ইতিহাসের গোপন মানচিত্র হয়ে ওঠে। শুনতে অবাক লাগছে, চলুন ব্যাপারটা কি সেটা একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, আমাদের আজকের গাইড হলো এই প্রশ্নগুলোই। যে প্রশ্নগুলো বছরের পর বছর ধরে বারবার ফিরে আসে, সেগুলোই আসলে এক একটা ল্যান্ডমার্ক। ওগুলোই আমাদের বলে দেয় কোন ঘটনা, কোন মানুষ আর কোন ভাবনাগুলো আমাদের আজকের ভারতকে তৈরি করেছে। তাহলে চলুন আমাদের মানচিত্রের প্রথম অংশে পা রাখা যাক। এই পর্বে আমরা দেখব কিভাবে ব্রিটিশরা তাদের শাসনের ভিত গেড়েছিল, আর ঠিক তার নিচ থেকেই কিভাবে প্রতিরোধের প্রথম আগুন জ্বলে উঠেছিল। এই যে একটা প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিল, এটা কিন্তু শুধু একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়। এর পেছনে লুকিয়ে আছে ব্রিটিশদের আসল কৌশল। ওরা শুধু তলোয়ারের জোরে দেশ চালায়নি, ওদের সবচেয়ে বড় অস্ত্র ছিল আইন। এই রকম আইন বানিয়ে ওরা আসলে দেশীয় ভাষার খবরের কাগজগুলোর মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। এই দেখুন 1853 সালের চার্টার অ্যাক্ট। এই ধরনের আইনের একটার পর একটা জাল বুনে ওরা পুরো ভারতবর্ষকে বেঁধে ফেলেছিল, একটা জটিল দম বন্ধ করার সিস্টেম, যাতে ওদের শাসনটা একদম পোক্ত হয়ে যায়। কিন্তু ভারতীয়রা কি চুপ করে বসেছিল? একদমই নয়। লড়াইটা শুধু মাঠে ময়দানে হয়নি, লড়াইটা হয়েছিল বুদ্ধি দিয়েও। দাদাভাই নৌরোজি ড্রেইন থিওরি ছিল তেমনই এক বৌদ্ধিক বোমা। তিনি ডেটা দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ব্রিটিশরা আমাদের দেশের সমস্ত সম্পদ নিজেদের দেশে পাচার করে দিচ্ছে। এই একটা ধারণাই জাতীয়তাবাদের আগুনে ঘি ঢেলেছিল। একদিকে যখন বুদ্ধি দিয়ে লড়াই চলছে, অন্যদিকে তখন আইনি চাপ আর অর্থনৈতিক শোষণের ফল যা হওয়ার তাই হল সশস্ত্র বিদ্রোহ। আর এই বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ ছিলেন মঙ্গল পাণ্ডের মতো সিপাহীরা। তার জ্বলে ওঠাই যেন একটা সংকেত ছিল। আর সেই স্ফুলিঙ্গ থেকেই জ্বলে উঠল 1857 মহাবিদ্রোহের দাবানল। আমাদের এই ইতিহাসের মানচিত্রে এটা একটা বিশাল বড় বাঁক। এই একটা বছর ভারতের ভাগ্যকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছিল যা আর কখনো আগের মতো হয়নি। ব্রিটিশ শাসন আর ভারতীয় প্রতিরোধ দুটোই এরপর থেকে পুরোপুরি বদলে যায়। বিদ্রোহের আগুন তো একসময় নিভুল, কিন্তু তার ছাই থেকেই জন্ম নিল এক নতুন জাগরণ। চলুন এবার আমাদের মানচিত্রের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। 19 শতকে এই জাগরণটা না দুটো স্রোতে একসঙ্গে বইছিল। একদিকে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতো মানুষেরা সমাজের ভেতরের ময়লা সাফ করছিলেন, সতীদাহ এর মতো প্রথার বিরুদ্ধে লড়ছিলেন। আর অন্যদিকে তৈরি হচ্ছিল রাজনৈতিক মঞ্চ, যেখানে ব্রিটিশদের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করা যায়। দুটোই কিন্তু খুব দরকার ছিল। আর এই সমাজ সংস্কারের কথা উঠলেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন রাজা রামমোহন রায়। ভারতীয় নবজাগরণের জনক বলা হয় তাকে। তাই বুঝতেই পারছেন পরীক্ষার প্রশ্নে কেন তার নাম বারবার ফিরে আসে। আর রাজনৈতিক জাগরণের সবচেয়ে বড় মাইলস্টোনে নিঃসন্দেহে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম। একজন ব্রিটিশ, অ্যালান অক্টেভিয়ান হিউম, এটা তৈরি করলেন। প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বোম্বেতে প্রথম মিটিং হল। এই পয়েন্টগুলো কেন পরীক্ষায় আসে বলুন তো? কারণ এখান থেকেই ভারতের মনোবদ্ধ স্বাধীনতা সংগ্রামের আনুষ্ঠানিক শুরু। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ ব্যাপার। কংগ্রেসের প্রথম 4 জন সভাপতি, একজন বাঙালি হিন্দু, একজন পার্সি, একজন মুসলিম আর একজন ব্রিটিশ। শুরু থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল যে এই সংগঠনটা সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা ভারতের। অসাধারণ একটা ভাবনা, তাই না? বেশ, সংগঠন তো তৈরি হলো, কিন্তু সবাই কি এক পথে চলতে চেয়েছিল? একদমই না। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মানচিত্রের তৃতীয় পর্ব, স্বাধীনতার আলাদা আলাদা পথ। বিংশ শতকের শুরুটা ছিল একেবারে যাকে বলে টালমাটাল। 1905 লর্ড কার্জন বাংলাকে ভাগ করে দিলেন, আর সঙ্গে সঙ্গে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। পরের বছর 1906 ঢাকায় তৈরি হল মুসলিম লীগ। আর তার পরের বছরই 1907 সুরাটে গিয়ে কংগ্রেস নিজেই দুভাগ হয়ে গেল। মাত্র 3 বছরে পুরো রাজনৈতিক ছবিটাই কিন্তু পাল্টে গেল। ব্রিটিশরা তখন কি ভাবছিল? লর্ড কার্জনের এই কথাটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। তিনি কংগ্রেসকে শান্তিপূর্ণ মৃত্যু দিতে চেয়েছিলেন। আসলে ব্রিটিশদের এই অহংকার আর দমন নীতি কংগ্রেসের ভেতরের গরম রক্তের নেতাদের আরও শক্তিশালী করে তুলেছিল। এই ভাগাভাগিটাই হল নরমপন্থী আর চরমপন্থী।
নামেই পরিচয়। নরমপন্থীরা চাইতেন আবেদন নিবেদন করে ব্রিটিশদের বুঝিয়ে সুজিয়ে কিছু অধিকার আদায় করতে। আর চরমপন্থীরা, তারা বললেন, ও সবার নয়, ভিক্ষা নয়, অধিকার চাই, চাই পূর্ণ স্বরাজ। লাল বাল পালের নেতৃত্বে তাদের পথ ছিল বয়কট আর সরাসরি প্রতিরোধের। বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, সেটা শুধু একটা প্রতিবাদ ছিল না, এটা ছিল আত্মনির্ভর হওয়ার আন্দোলন। বিদেশি জিনিস বয়কট করো, দেশের জিনিস ব্যবহার করো, নিজেদের স্কুল কলেজ তৈরি করো। ছাত্রছাত্রী, মহিলারা পর্যন্ত এই আন্দোলনের রাস্তায় নেমে এসেছিলেন। এটাই ছিল ভারতের প্রথম সত্যিকারের গণ আন্দোলন। তো এতক্ষণ ধরে আমরা এই যে ইতিহাসের মানচিত্রটা দেখলাম, বিভিন্ন রাস্তা, বিভিন্ন মোড়, এর আসল মানেটা কি? এই প্রশ্নগুলো আমাদের ঠিক কী শেখাতে চায়? আসল কথাটা খুব সহজ। একটা পরীক্ষায় কোনো প্রশ্নগুলো বারবার করা হচ্ছে, সেটা দেখলেই বোঝা যায় যে একটা দেশ নিজের পরিচয় তৈরি করার জন্য কোন ঘটনাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ঔপনিবেশিক আইন, নতুন চিন্তার জন্ম আর স্বাধীনতার জন্য করা সংগ্রাম, এই সবই তো আমাদের পরিচয়ের ভিত্তি। শেষ পর্যন্ত এই ঐতিহাসিক মানচিত্রটা শুধু আমাদের অতীতকে চিনিয়ে দেয় না, এটা ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশ। কিন্তু আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের নেতারা কি এই মানচিত্রটা ঠিকভাবে পড়তে পারবেন? এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা কি আগামী দিনের পথ তৈরি করতে পারবেন? উত্তরটা হয়তো সময়ই দেবে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? প্রথম বিশ্বযুদ্ধ, যেটা হয়েছিল সেই ইউরোপের মাটিতে, সেটার সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের সম্পর্কটা ঠিক কোথায়? ব্যাপারটা বেশ অবাক করার মতো। কিন্তু ওই যুদ্ধের ডামাডোলি কিন্তু ভারতে একেবারে নতুন ধরনের মুক্তি আন্দোলনের জন্ম দিয়েছিল। চলুন আজ আমরা এই ঘটনার গভীরে যাই আর খুঁজে বের করি সেই সংযোগটা, যা ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? ইউরোপের যুদ্ধ আর ভারতের মুক্তি, আপাতদৃষ্টিতে তো মনে হয় দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। তাহলে এই দুটো ঘটনা কিভাবে একে অপরের সাথে জুড়ে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা সেই উত্তরটাই খুঁজব। তো গল্পের গভীরে যাওয়ার আগে চলুন একবার সেই সময়টায় ফিরে যাই। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন ছিল? প্রেক্ষাপটটা বুঝতে পারলে বাকিটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, হাজার হাজার ভারতীয় সৈন্য কিন্তু তখন ব্রিটিশদের হয়ে ইউরোপের যুদ্ধক্ষেত্রে নিজেদের জীবন দিচ্ছিল। আর ঠিক সেই সময়ই ভারতে একটা নতুন আশা দানা বাঁধছিল। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সবাই ভাবতে শুরু করেছিল যে এই আত্মত্যাগের বিনিময়ে ব্রিটিশরা হয়তো ভারতকে স্বায়ত্তশাসন বা স্বশাসনের পথে অনেকটাই এগিয়ে দেবে। ভারতের জাতীয়তাবাদী নেতারা ভেবেছিলেন, ব্রিটিশদের এই কঠিন সময়ে যদি আমরা সাহায্য করি, তাহলে যুদ্ধের পর তারা নিশ্চয়ই আমাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু বাস্তবে হলোটা কি? হলো ঠিক তার উল্টো। অর্থনৈতিক দুর্দশার সাথে সাথে নেমে এলো আরও কঠোর রাজনৈতিক দমন নীতি। সমস্ত আশা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আর এই যে একটা হতাশার পরিবেশ, ঠিক তখনই ভারতের রাজনৈতিক মঞ্চে প্রবেশ করলেন এক নতুন ব্যক্তিত্ব, মোহনদাস করমচাঁদ গান্ধী, যার বিপ্লবী দর্শন ভারতের ইতিহাসকে একটা সম্পূর্ণ নতুন পথে চালিত করবে। সালটা ছিল ১৯১৫। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন। তবে তিনি একা এলেন না, সাথে করে নিয়ে এলেন একেবারে নতুন ধরনের রাজনৈতিক অস্ত্র, একটা ধারণা যা তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়তে লড়তে তৈরি করেছিলেন। এই নতুন পদ্ধতির নাম ছিল সত্যাগ্রহ। দেখুন, নামটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। সত্য আর আগ্রহ, এই দুটো শব্দ মিলে তৈরি, মানে সত্যের জন্য আগ্রহ বা জেদ। কিন্তু এটা কোনো দুর্বল প্রতিরোধ ছিল না, একদমই না। বরং এটা ছিল এক নৈতিক সত্যশক্তি, যার লক্ষ্য ছিল প্রতিপক্ষের বিবেককে জাগিয়ে তোলা। গান্ধীজির এই সত্যাগ্রহ ছিল এক সম্পূর্ণ অন্য রকমের রাজনৈতিক কৌশল। এর ভিত্তি ছিল দুটো জিনিস, এক সত্য আর দুই সম্পূর্ণ অহিংসা। সত্যি বলতে, ভারতে এর আগে এমন পদ্ধতির কথা কেউ সেভাবে ভাবেনি। তো তত্ত্ব তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই নতুন পদ্ধতিটা কতটা কার্যকর ছিল? চলুন দেখি গান্ধীজি কিভাবে এই নতুন অস্ত্রকে প্রথমবার ভারতের মাটিতে পরীক্ষা করলেন এবং ব্রিটিশ প্রশাসনকে রীতিমতো চমকে দিলেন। এর প্রথম পরীক্ষাটা হয়েছিল বিহারের চম্পারণে। সালটা ছিল ১৯১৭। আর এটাই ছিল ভারতে গান্ধীজির নেতৃত্বে প্রথম বড় মাপের সত্যাগ্রহ আন্দোলন। চম্পারণের সমস্যাটা ছিল ব্রিটিশ নীলকরদের অকথ্য শোষণ।
গান্ধীজি সেখানে গেলেন, অহিংস পথে পুরো বিষয়টা তদন্ত করলেন, তথ্য সংগ্রহ করলেন আর কৃষকদেরকে আইন অমান্য করার জন্য সংগঠিত করলেন। আর ফল হলো অসাধারণ। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত কৃষকদের দাবি মেনে নিয়ে তাদের সুরক্ষার জন্য নতুন আইন তৈরি করতে বাধ্য হল। চম্পারণের সাফল্যের ঠিক পরের বছরই মানে ১৯১৮ সালে গান্ধীজি গুজরাটের খেদা জেলায় সত্যাগ্রহের দ্বিতীয় সফল প্রয়োগটা করলেন। খেদার সমস্যাটা ছিল আবার অন্যরকম। ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা কর দিতে পারছিল না, কিন্তু সরকার কর আদায়ে অড়ড়। গান্ধীজি তাদের সংগঠিত করলেন এবং অহিংসভাবে কর দেওয়া বন্ধ করার ডাক দিলেন। সত্যাগ্রহের শক্তি যে কতটা তা আরও একবার প্রমাণ হল। ব্রিটিশ প্রশাসন এখানেও পিছু হটতে বাধ্য হল। ভাবুন একবার, একদিকে চম্পারণ আর খেদার মতো ছোট ছোট জয়গুলো একটা বড় কিছুর আশা জাগাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ব্রিটিশ সরকারের আসল রূপটা বেরিয়ে এলো। যুদ্ধের পরে যে ভালো কিছু হবে, সেই সমস্ত আশা এক কঠোর দমন নীতির আঘাতে চুরমার হয়ে গেল। ভারতীয়রা আশা করেছিল কি স্বশাসন, আর তার বদলে পেল কি কুখ্যাত রাউলাট আইন। ভাবা যায় যে ব্রিটিশদের জন্য ভারতীয়রা নিজেদের রক্ত দিয়েছিল, সেই ব্রিটিশরাই পুরস্কারের বদলে দিল চরম বিশ্বাসঘাতকতা। এই রাউলাট আইনকে কেন কালা কানুন বলা হতো জানেন? কারণ এর অধীনে ব্রিটিশ পুলিশ যে কোনো ভারতীয়কে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারত। শুধু তাই নয়, কোনো বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য জেলে আটকে রাখতে পারত। এমনকি খবরের কাগজের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। সোজা অথায় এটা ছিল ভারতীয়দের সব ধরনের নাগরিক অধিকারের ওপর এক চরম আঘাত। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা পরপর দেখি, বিশ্বযুদ্ধ একটা আশা তৈরি করল, চম্পারণ আর খেদার সাফল্য সেই আশাকে আরও বাড়ালো, আর তারপরে এলো রাউলাট আইন, যা সব আশা ভেঙে দিল। আর এই বিশ্বাসঘাতকতায় একটা দেশব্যাপী প্রতিবাদের জন্য মঞ্চ তৈরি করে দিল। আর এরপরেই এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা। রাউলাট আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে প্রতিক্রিয়া দেখা গেল, সেটাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই কালা কানুনের প্রতিবাদেই গান্ধীজি প্রথমবারের মতো এক সর্বভারতীয় হরতাল অর্থাৎ সত্যাগ্রহের ডাক দিলেন। যে সত্যাগ্রহ এতদিন শুধুমাত্র বিহার বা গুজরাটের মতো স্থানীয় স্তরে ব্যবহার করা হচ্ছিল, সেটাই এবার এক জাতীয় আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে উঠল। সত্যি বলতে এই রাউলাট সত্যাগ্রহের গুরুত্ব ছিল অনেক। এই একটা আন্দোলনের মাধ্যমেই কিন্তু গান্ধীজি সারা ভারতের অবিসংবাদিত নেতা হিসেবে উঠে এলেন, আর সত্যাগ্রহ হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র। ঐতিহাসিকরা বলেন, রাউলাট সত্যাগ্রহই ছিল প্রথম উপলক্ষ যেখানে গান্ধীজি একটি দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। আর বলা যেতে পারে এটাই ছিল ভারতের প্রকৃত গণ আন্দোলনের সূচনা। তাহলে দেখুন, একটা স্থানীয় কৌশল যখন একটা জাতীয় প্রতিরোধের রূপ নিল, তখন জন্ম নিল এক নতুন প্রশ্ন। আচ্ছা, যখন একটা গোটা দেশ এই অহিংস অথচ শক্তিশালী পথে প্রতিরোধ গড়ে তোলে, তখন তার পরিণাম ঠিক কী হতে পারে? ইতিহাস এর উত্তর দিয়েছিল ঠিকই, তবে সেই গল্পটা না হয় আরেকদিন হবে।